নমস্কার, আমি স্নেহা। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই হেডলাইন্স। ৬ বিধায়ককে শপথবাক্য পাঠ করাতে রাজ্যপালকে বিধানসভায় ডাক, আসবেন কি বোস? আমায় মারার চেষ্টা চলছে, মুখ খুললে সরকার পড়ে যাবে, বিস্ফোরক বিকাশ মিশ্র। তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পেলেন না সাংসদ সুখেন্দু শেখর রায়। খাস কলকাতায় একাকী বৃদ্ধাকে অচৈতন্য করে লুঠ, উধাও গয়না, নগদ টাকা। টিউশন পড়তে বেরিয়ে দুই বান্ধবীর রহস্য মৃত্যু, কারণ নিয়ে ঘনাচ্ছে রহস্য। সে এক গায়ের বধূর কথা, কার্তিক সেজে ওস্তাদ বিসমিল্লাহ খান পুরস্কার পুরুলিয়ার সুনিতার। হুগলির শিশু খুনে তান্ত্রিক যোগ, ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য, ঠিক কি জানিয়েছেন প্রতিবেশীরা? পরপর দুই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, 1 ঘণ্টার অপারেশনে লুট, নগদ সহ প্রচুর সোনার গয়না। দেগঙ্গায় শুরু তদন্ত। ইছাপুর রাইফেল ফ্যাক্টরির পার্কে যুবককে পিটিয়ে খুন, কাঠগড়ায় নিরাপত্তারক্ষীরা। সামান্য বচসার জেরে এই ঘটনা, নাকি অন্য কোনো কারণ রয়েছে নেপথ্যে? জেলায় জেলায় ডেঙ্গুর দাপট, দ্রুত বদলাচ্ছে চরিত্র, উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর। পরিস্থিতি মোকাবিলায় মরিয়া স্বাস্থ্য দপ্তর। আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিদিন সঠিক খবর শোনার জন্য বাংলা নিউজ টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সুসম্পর্কের ইঙ্গিত দিয়েছেন রাজ্যপাল। দুপক্ষের মধ্যে মিষ্টিও দেওয়া নেওয়া হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফে এই সদার্থক বার্তা স্রেফ মুখের কথা, নাকি সত্যিই তিনি সম্পর্কের উন্নতি চান, সেটাই এখন দেখার পালা। জয়ী 6 তৃণমূল বিধায়ককে বিধানসভায় এসে শপথ পড়াতে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে, বিধায়কদের শপথ নিয়ে অযথা জটিলতা তৈরি করেছেন। এবার বিধানসভার চিঠির কী জবাব দেন সিভি আনন্দ বোস, সেদিকে তাকিয়ে বিধানসভা। 25শে নভেম্বর থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। বিধানসভার সচিবালয় সূত্রের খবর, জয়ী 6 তৃণমূল বিধায়ককে বিধানসভায় এসে শপথ পড়াতে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এ নিয়ে রাজভবনে চিঠি দিচ্ছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রাজ্যপাল শপথ পড়াতে না আসতে চাইলে সেক্ষেত্রে তাকে অনুরোধ করা হবে, কাউকে যেন তিনি শপথ পড়ানোর দায়িত্ব দিন। নিয়ম অনুযায়ী রাজ্যপাল বিধানসভায় এসে শপথ পড়াতে না চাইলে এই দায়িত্ব তিনি হাউসের স্পিকারকেই দেন। তবে এর আগে বারবার এই শপথপাঠ নিয়ে জটিলতা হয়েছে। প্রসঙ্গত, বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলাক বিধায়ক রেয়াত হোসেন সরকারের শপথ নিয়ে টালবাহানা চলে দীর্ঘদিন ধরে। রাজভবনে গিয়ে তাদের শপথ নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কিন্তু তাতে নারাজ ছিলেন নবনির্বাচিত বিধায়করা। পাল্টা তাদের আবেদন ছিল, রাজ্যপাল যেন বিধানসভায় আসেন। এই ইস্যুতে তাই তারা বিধানসভার সামনে ধরনায় বসেন। অবশেষে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল। এবার যাতে এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেকথা মাথায় রেখেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন। রাজ্যপাল রাজ্য সরকারের সঙ্গে সুসম্পর্কের কথা বলছেন, তাহলে সেই সুসম্পর্কের খাতিরেই তিনি জয়ী 6 বিধায়কের শপথ পড়াতে বিধানসভায় আসুন। আর তাতেও তার যদি কোন সমস্যা থাকে তাহলে কাউকে দায়িত্ব দিন শপথ করানোর। উল্লেখ্য, বাংলার রাজ্যপাল হিসাবে 2 বছর পূর্ণ করেছেন বোস। সেই উপলক্ষে শনিবার সকাল থেকে রাত পর্যন্ত নানা অনুষ্ঠানে মেতে থেকেছে রাজভবন। আর সেই আনন্দ আসরে রাজভবনের অভ্যন্তরে নিজের আবক্ষ মূর্তি স্থাপন করে নিজেই তা উদ্বোধন করেছেন রাজ্যপাল। এমন নজির ঘটনায় হতবাক অনেকেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মিষ্টি ফলের ঝুড়ি পাঠিয়ে রাজভবনে আসার আমন্ত্রণ জানিয়ে শুক্রবার রাতেই চিঠি দেন বোস। তার বক্তব্য, আমাদের প্রথম বছরটা ছিল আনন্দময়। দ্বিতীয় বছরে কিছু কালো মেঘ জন্মেছিল, পারস্পরিক সম্পর্কে মেঘ জমেছিল। তৃতীয় বছর থেকে একসঙ্গে বাংলাকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে চাই। আদালত থেকে প্রিজন ভ্যানে ওঠার সময় বিস্ফোরক কয়লা পাচারে অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ দাবি করলেন, তাকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে। তিনি যদি মুখ খোলেন তাহলে সরকার পড়ে যাবে। তার এই মন্তব্যে স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল পড়ে গিয়েছে। কয়লা পাচারে অভিযুক্ত বিকাশ মিশ্রের বিরুদ্ধে ভাইঝি অর্থাৎ বিনয় মিশ্রর মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। বিনয়ের স্ত্রীর দাবি, তিনি বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। এরপরই কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। রবিবার বিকাশকে আলিপুর আদালতে পেশ করা হলে 1 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
আগামীকাল অর্থাৎ সোমবার তাকে পোকসো আদালতে পেশ করা হবে। এদিন আদালত থেকে বেরোনোর সময় বিস্ফোরক দাবি করেন বিকাশ। বলেন, তাকে মেরে ফেলার চক্রান্ত চলছে। তার কথায়, আমাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমি যদি মুখ খুলি তাহলে সরকার পড়ে যাবে। উল্লেখ্য, কয়লা ও গরু পাচার দুটো মামলাতে দীর্ঘদিন আগেই নাম জোড়ায় বিনয় মিশ্রের ভাই বিকাশের। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। আপাতত জামিনে মুক্ত তিনি, তবে প্রতি সপ্তাহে হাজিরা দিতে যান সিবিআই দপ্তরে। এর মধ্যেই কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। চিঠি পৌঁছে গিয়েছে অন্যান্য সদস্যদের কাছে, কিন্তু তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পেলেন না সাংসদ সুখেন্দু শেখর রায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। আরজিকর ইস্যুতে দল ও প্রশাসনের বিরুদ্ধে সরব হওয়ার জেরেই কি এই ঘটনা? উঠছে প্রশ্ন। এদিকে শোনা যাচ্ছে, বৈঠকে যোগ দেওয়ার জন্য ডাক পেয়েছেন অনুব্রত মণ্ডল। দিন কয়েক আগেই জানা গিয়েছিল, আগামীকাল অর্থাৎ সোমবার কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছে তৃণমূল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী ছাড়াও জাতীয় কর্মসমিতির সমস্ত সদস্যদের থাকার কথা। ইতিমধ্যেই সকলের কাছে পৌঁছে গিয়েছে চিঠি, কিন্তু জাতীয় কর্মসমিতির সদস্য হয়েও ডাক পেলেন না সাংসদ সুখেন্দু শেখর রায়। কিন্তু কেন? আরজিকর ইস্যুতে বারবার সোচ্চার হওয়া, পুলিশের বিরুদ্ধে গর্জে ওঠাতেই কি দলের সঙ্গে এই দূরত্ব? উঠছে প্রশ্ন। এ বিষয়ে এখনও সুখেন্দুশেখর রায়ের কোনো প্রতিক্রিয়া মেলেনি। এদিকে শোনা যাচ্ছে, কর্মসমিতির সদস্য না হয়েও বৈঠকে যোগ দেওয়ার জন্য ডাক পেয়েছেন বীরভূমের অনুব্রত মণ্ডল। যদি তিনি এই বৈঠকে যোগ দেন তাহলে জেলমুক্তির পর এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হবে তার। উল্লেখ্য, কেষ্ট তিহার থেকে বাড়ি ফেরার পরই মুখ্যমন্ত্রী বোলপুর সফরে গিয়েছিলেন, কিন্তু তাদের দুজনের দেখা হয়নি। খাস কলকাতায় ফের টার্গেট একাকী বৃদ্ধা। ইনজেকশন দিয়ে তাকে অচৈতন্য করে লুটপাট চালানোর অভিযোগ। সন্দেহের তীর পরিচারক সহ আরও এক পরিচিতের দিকে। অভিযোগ, বৃদ্ধাকে খুনের চেষ্টাও করা হয়েছিল, কিন্তু তাতে লাভ হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, সল্টলেকের পূর্বাচলের বাসিন্দা ওই বৃদ্ধা। একটি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন তিনি। অবসর গ্রহণ করেছেন আগেই। স্বামীর সঙ্গে সল্টলেকের ফ্ল্যাটে থাকতেন তিনি। মাসখানেক আগে তার স্বামীর মৃত্যু হয়েছে। সেই থেকে একাই থাকতেন তিনি। অভিযোগ, সেই সুযোগকেই কাজে লাগায় আততায়ীরা। বৃদ্ধাকে ইনজেকশন দিয়ে প্রথমে অচৈতন্য করা হয়, তারপর দেদার লুটপাট চালানো হয়। নগদ ৩ লাখ টাকা ও সোনা হাতিয়ে নেয় আততায়ীরা। শ্বাসরোধ করে বৃদ্ধাকে খুনের চেষ্টাও করা হয়, তবে বরাতজোরে প্রাণে বেঁচে যান তিনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘটনার নেপথ্যে রয়েছে বৃদ্ধার পরিচিতরাই। কারণ পরিচিত না হলে বৃদ্ধার ফ্ল্যাটে প্রবেশের অনুমতি মেলার কথা নয়। দ্বিতীয়ত, অচৈতন্য করার ক্ষেত্রেও পরিচিত হলে সমস্তটা অনেকটা সোজা হয়ে যায়। প্রতিবেশীদের একাংশের অভিযোগ, এর সঙ্গে যোগ থাকতে পারে পরিচারকের। টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ। রেললাইনের ধার থেকে উদ্ধার দ্বাদশ শ্রেণীর 2 ছাত্রীর দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের অক্ষয়নগরে। ট্রেন দুর্ঘটনা, খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই 3 জনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় টিউশনি পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল কাকদ্বীপের অক্ষয়নগরের বাসিন্দা 2 ছাত্রী সুমিতা দাস ও সোমা জানা। 2 জনেই কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। রাত হয়ে গেলেও 2 জন বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবারের লোকেরা চারদিকে খোঁজখবর শুরু করেন, কিন্তু 2 ছাত্রীর কোথাও কোন হদিশ মেলেনি। পরে লোকমুখে ও পুলিশ মারফত তারা জানতে পারে কাশীনগর ও মাধবনগর রেল স্টেশনের মধ্যবর্তী এলাকা থেকে তাদের 2 জনের দেহ উদ্ধার হয়েছে। মৃত সুমিতার দিদা জানান, 3 বছর বয়স থেকেই মামার বাড়িতে থেকে পড়াশোনা করত সুমিতা। শনিবার স্কুলে পরীক্ষা দিয়ে আসে। পৌনে 5টা নাগাদ টিউশনের জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধে 7:30টার মধ্যেই ফিরবে বলে যায়। ওর অপেক্ষাতেই বসেছিলাম, কিন্তু রাত অনেক হয়ে গেলেও বাড়ি ফিরছে না দেখে আমার মেয়ে জামাইকে জানাই। তিনি আরও জানান, ওর সঙ্গেই বেরিয়েছিল সোমা নামে আরও এক ছাত্রী। সোমাও বাড়ি ফিরছে না দেখে রাতে সোমার দাদা তাদের বাড়িতে খোঁজ নেয়। যেখানে টিউশন পড়তে যাওয়ার কথা ছিল সেই শিক্ষককে ফোন করে জানা যায় তিনি সুমিতাদের পড়াননি। দুশ্চিন্তা বাড়তে থাকে। রাত 2-2 নাগাদ জানতে পারেন 2 ছাত্রী ট্রেনে কাটা পড়েছে, কিন্তু একই সঙ্গে 2 বান্ধবীর মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে। দুর্ঘটনা নাকি খুন, তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে আত্মহত্যার তত্ত্ব উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর জিআরপি।
হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ছৌ নাচছিস, তোর আর বিয়ে হবে না, এমন অপবাদ গঞ্জনা নিয়েও কার্তিক সেজে আয়নার সামনে ধামসার আওয়াজে তাল মেলাতেন। ঝুমুর গান করেন ছোট থেকেই, তাই সেই গানে কিভাবে ছৌ বিভঙ্গ তুলে ধরতে হবে তার একটা আলাদা ধারণা ছিলই। ছৌ শিল্পীদের দেখে সেই সঙ্গে ইউটিউব চালিয়ে পায়ের তালে দিব্যি ডানা মেলেছিল পৌরুষদীপ্ত বীররসের নাচ। এভাবেই ব্যাটা ছেলেদের নাচ রপ্ত করে ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার জিতে নিলেন পুরুলিয়ার অজপাড়া গায়ের বধূ সুনিতা মাহাতো। সঙ্গীত নাটক একাডেমির এই জাতীয় পুরস্কারে তিনি বাংলার নামই উজ্জ্বল করলেন। 2017 সাল থেকে সুনিতা রাজ্যের লোকপ্রসার প্রকল্পের আওতাভুক্ত একজন লোকশিল্পী, যিনি ফি মাসে 1000 টাকা করে ভাতা ছাড়াও প্রত্যেকটি সরকারি অনুষ্ঠান 1000 টাকা করে পান। তার জাতীয় সম্মানে খুশি রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগ। পুরুলিয়া তথ্য ও সংস্কৃতি বিভাগের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী বলেন, ওই মহিলা ছৌ শিল্পী জাতীয় সম্মানে রাজ্যের ফ্ল্যাগশিপ লোকপ্রসার প্রকল্পকেই কেন্দ্র স্বীকৃতি দিল। এটা আমাদের কাছে গর্বের, সম্মানের। শুক্রবার দিল্লিতে ড ভীমরাও আম্বেদকর ভবনে বছর 30 ওই মহিলা ছৌ শিল্পীকে এই সম্মাননা প্রদান করে সংস্কৃতি মন্ত্রকের অধীনে থাকা সঙ্গীত নাটক একাডেমি। এই জাতীয় সম্মানে তিনি 25,000 টাকা পুরস্কার পান। কোনো মহিলা ছৌ শিল্পী হিসেবে এই পুরস্কার প্রথম। তার পরিবারে সেভাবে কোনোদিন আর্থিক সচ্ছলতা ছিল না। বাবা মুরলীধর মাহাতো ছৌ নাচতেন, এখন বয়স হওয়ায় আর সেভাবে নাচেন না। সুনিতার মাতঙ্গিনী হাজরা মহিলা ছৌ দলের তিনি ম্যানেজার। তবে এই দলের ওস্তাদ সুনিতা নিজেই। সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়ে ওঠা সুনিতা 6ষ্ঠ শ্রেণী থেকেই ঝুমুর গাইতেন। এই সময়ই তার বাবার তত্ত্বাবধানে মানভূম ঝুমুর মহিলা দল গড়ে ওঠে। সেখানকার বাদ্যযন্ত্র শিল্পীদের হাত ধরেই এই শিল্পে উত্তরণ সুনিতার। তার কথায়, ধামসার আওয়াজ শুনলেই পাটা যেন কেঁপে উঠত। দূর থেকে ছৌ নাচ দেখে নাচতে মন চাইত। তারপর একদিন আয়নার সামনে নাচ শুরু করি। এই নাচের জন্য পাড়াপড়শিরা কম অপবাদ দেননি। বলতেন, ছৌ নাচলে আর বিয়ে হবে না, পুরুষের নাচ তোরা কি আদৌ পারবি, এমন কত কি। কিন্তু দমে যাননি সুনিতা। 2017 সালে বাবার তত্ত্বাবধানে মহিলা ছৌ দল গড়ে তোলেন। 2019 টামনা থানার পুরু গ্রামে তার বিয়ে হলেও এই শিল্পকলাকে ছাড়তে পারেননি। পুরুলিয়া মফস্বল থানার বঙ্গাবাড়িতে বাপের বাড়ি থেকে যেমন সাহায্য পেয়েছেন, তেমনি চাষাবাদের কাজে যুক্ত থাকা স্বামী রঞ্জিত মাহাতো সবসময় তাকে উৎসাহ দিয়ে গিয়েছেন। স্বামীর হাত ধরেই তিনি এখন দিল্লিতে। 21 নভেম্বর দিল্লি পৌঁছে 22 তারিখ শুক্রবার এই পুরস্কার নেন। আজ রবিবার রাতে সঙ্গীত নাটক আকাদেমির অনুষ্ঠানে তার মহিলা ছৌ দল মহিষাসুরমর্দিনী পালা পরিবেশন করবে। তাই 8 মাসের কোলের মেয়েকে নিয়েই ওই অনুষ্ঠানের মহড়া চলছে তার। সুনিতা তার দলের ওস্তাদ হওয়ায় ওই পালা যেমন তাকে সামলাতে হচ্ছে, তেমনি সুদূর পুরুলিয়ার গ্রামের ঘরেও খোঁজ রাখতে হচ্ছে। সেখানে যে তার 3 বছরের আরেক মেয়ে রয়েছে। এভাবেই সংসার সামলে বীররসের ছৌকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সুনিতা। জাতীয় পুরস্কার পেয়েও থামেনি তার লড়াই। গুপ্তিপাড়ার শিশু খুনে উঠে আসছে তান্ত্রিক যোগ। খুদের নিখোঁজ হওয়ার পর তার ঠাকুরদা প্রতিবেশীদের জানিয়েছিলেন, তিনি তান্ত্রিকের কাছে গিয়েছিলেন নাতির খোঁজে। জেনে এসেছেন সে আশেপাশেই রয়েছে। অবশেষে বাড়ির শৌচালয়ে মেলে খুদের দেহ। তবে কি শিশুর মৃত্যুর নেপথ্যে তন্ত্র সাধনা? ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। হুগলির গুপ্তিপাড়া বাদাগাছি এলাকার বাসিন্দা স্বর্ণাভ সাহা, বয়স 4 বছর। শনিবার বিকেলে ঠাকুরমার ঘরে খেলতে যাচ্ছি বলে বের হয়েছিল সে। তারপর আর ফিরে আসেনি। পুলিশের কাছে খবর যায়। প্রায় 20 ঘণ্টা তল্লাশি চলে। শিশুর খোঁজে এলাকায় ড্রোন ক্যামেরা ওড়ানো হয়, ডোবা পুকুরেও খোঁজ চালানো হয়। শেষ পর্যন্ত রবিবার সকালে বাড়ির শৌচাগারে অচৈতন্য অবস্থায় স্বর্ণাভ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপরই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। আটক করা হয় শিশুর ঠাকুমা, ঠাকুরদা ও জেঠিমাকে। পারিবারিক বিবাদের জেরে শিশুকে খুন নাকি অন্য কিছু, তা ভাবাচ্ছিল তদন্তকারীদের। এরই মাঝে উঠে এল তান্ত্রিক যোগ। প্রতিবেশী সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় যখন স্বর্ণাভ উধাও হয়ে যায় তখন থেকেই ব্যাপারটা তার ঠাকুমা ও ঠাকুরদা। সন্ধ্যায় ফিরে আসেন বৃদ্ধ দম্পতি। প্রতিবেশীদের জানান, নাতির খোঁজে তান্ত্রিকের কাছে গিয়েছিলেন। সেখান থেকেই জেনে এসেছেন শিশু আশেপাশেই রয়েছে, শীঘ্রই বাড়ি ফিরে আসবে। এরপরই সকালে দেহ উদ্ধার হয়। এতেই অনুমান করা হচ্ছে, শিশু উধাও থেকে দেহ উদ্ধার। গোটা ঘটনার নেপথ্যে থাকতে পারে তান্ত্রিকের যোগ। বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। পরপর 2টি বাড়িতে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল দেগঙ্গায়।
প্রায় 1 ঘন্টা অপারেশন চালিয়ে প্রচুর সোনার গয়নাসহ নগদ টাকা মিলিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে ডাকাতের দলটি। তদন্ত শুরু করেছে পুলিশ। দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের কলাপোল এলাকাতেই বাড়ি মৃণাল চৌধুরী এবং তরুণ তপন দেবের। রাস্তার উপরে দুজনের দোতলা বাড়ি। বাড়ি দুটি রাস্তার দুপারে। দুজনেই ব্যবসায়ী। শনিবার রাতে বাইকে চেপে 8 জনের একটি ডাকাত দল প্রথমে মৃণাল চৌধুরীর বাড়িতে ঢোকে। আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সকলকে প্রাণে মারার হুমকি দেয়। এরপর একটি ঘরে তাদের আটকে রেখে মৃণালের 3 ছেলের বউয়ের ঘরের আলমারি ভেঙে লুটপাট চালায়। জানা গিয়েছে 3টি আলমারির লকার ভেঙে সোনার গয়নাসহ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে ডাকাত দলটি। মৃণালের বাড়িতে ডাকাতি চলাকালীনই 8 ডাকাতের মধ্যে 4 জন ঢোকে ব্যবসায়ী তরুণ তপন দেবের বাড়িতে। ওই ব্যবসায়ীর পরিবারেরও সকলকে ভয় দেখিয়ে একটি ঘরে আটকে রাখে। এরপর 6টি ঘরে ঢুকে লুটপাট চলায় ডাকাত দলটি। তরুণ তপনের বাড়ি থেকে 15 ভরি সোনার গয়নাসহ 3 লাখ টাকা নিয়ে ডাকাত দল চম্পট দিয়েছে বলেই জানা গিয়েছে। এভাবে এক রাতে একসময় পরপর 2 ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ডাকাতির তদন্ত শুরু করেছে পুলিশ। সামান্য বচসার জের। ইছাপুর রাইফেল ফ্যাক্টরির ভিতরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। অভিযোগ, রাইফেল ফ্যাক্টরির নিরাপত্তারক্ষীরাই ওই যুবককে পিটিয়ে খুন করেছে। কিন্তু সামান্য বচসার জেরে এই ঘটনা, নাকি অন্য কোনো কারণ রয়েছে নেপথ্যে, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃত যুবকের নাম কৃষাণু চট্টোপাধ্যায়। ইছাপুর আনন্দমঠ সি ব্লকের বাসিন্দা তিনি। শনিবার সন্ধ্যায় রাইফেল ফ্যাক্টরির পার্কের কাছে বন্ধুদের সঙ্গে ছিলেন ওই যুবক। শোনা যাচ্ছে, অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। কোনো কারণে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সামান্য বচসা বাঁধে তার। পরবর্তীতে তা বিরাট আকার নেয়। অভিযোগ, রাইফেল ফ্যাক্টরির নিরাপত্তারক্ষীরা কৃষাণুবাবু ও তার বন্ধুদের বেধড়ক মারধর করে। রক্তাক্ত অবস্থায় তাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে কৃষাণুকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি 2 জন আশঙ্কাজনক অবস্থায় বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কৃষাণুর পরিবারের তরফ থেকে নোয়াপাড়া থানায় গোটা বিষয় নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। তবে এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযুক্ত নিরাপত্তারক্ষীদের সঙ্গে কৃষাণু ও তার বন্ধুদের পূর্ব পরিচয় ছিল কিনা, তাও ভাবাচ্ছে তদন্তকারীদের। অত্যন্ত দ্রুত চরিত্রের বদল হচ্ছে ডেঙ্গুর। কলকাতার মতো বহুতল এবং বসতির সহাবস্থান এলাকায় কমছে ডেঙ্গু। এদিকে ঝড়ের গতিতে বাড়ছে মফস্বল এবং গ্রামের দিকে। এমন পরিস্থিতিতে চরম সংকটে স্বাস্থ্য দপ্তরের ভেক্টর কন্ট্রোল বিভাগ। প্রশ্ন উঠেছে, তবে কি মশার দেহে বসবাসকারী পরজীবীর চরিত্র বদল হচ্ছে? রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে, গত 18 নভেম্বর পর্যন্ত খাস কলকাতায় ডেঙ্গু আক্রান্তর সংখ্যা ছিল 999 জন। যেখানে রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তর সংখ্যা 142 জন। গত 2 সপ্তাহে রাজ্যে নতুন করে প্রায় 4000 আক্রান্ত হয়েছে। মফস্বল এলাকায় ডেঙ্গু যে ঝড় তুলেছে তা সরকারি হাসপাতাল এবং ল্যাবরেটরিতে পরীক্ষার রিপোর্টে চোখ রাখলেই স্পষ্ট হয়ে যাবে। 18 নভেম্বর পর্যন্ত সরকারি হাসপাতাল অথবা মেডিকেল কলেজে টেস্ট করিয়ে পজিটিভ রিপোর্ট পেয়েছেন 209 জন। বেসরকারি হাসপাতাল অথবা ক্লিনিকে ডেঙ্গু পজিটিভ হয়েছেন 5933 জন। অর্থাৎ তথ্য বলে দিচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। আক্রান্তের সংখ্যার নিরিখে প্রথমে মুর্শিদাবাদ। এখনও পর্যন্ত মোট আক্রান্ত 5147 জন। দ্বিতীয় স্থানে মালদহ, আক্রান্ত 2333 জন। উত্তর 24 পরগনায় আক্রান্ত 2278। হুগলিতে আক্রান্ত 1531 জন। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় আক্রান্তের সংখ্যা 1264। কলকাতায় আক্রান্ত 973। পূর্ব বর্ধমানে আক্রান্ত 966 জন। হাওড়ায় আক্রান্ত 820 জন। পূর্ব মেদিনীপুরে আক্রান্ত 647 জন। দক্ষিণ 24 পরগনায় আক্রান্ত 642 জন। শুধু অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্ত -7051 জন। সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হন -7199 জন। অগাস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত 516 জন। জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত হন -1888 জন। আজকের মতো খবর এখানেই শেষ হলো।